সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 2 মাসে 37 বার বলেছেন ইরানের সাথে চুক্তি হয়ে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত চুক্তি হয়নি। তিনি গতকালও বলেছেন যে 2-3 দিনের ভেতরে চুক্তি হয়ে যাবে ইরানের সাথে। মার্কিন গণমাধ্যমগুলো প্রশ্ন তুলেছে, যদি এবার চুক্তি না হয় তাহলে ট্রাম্পের অবস্থা কি হবে। এপাশে যে লেবাননকে কেন্দ্র করে ইরান এবং ইসরায়েলের ভেতরে খুব সংক্ষিপ্ত পরিসরে বাট বেশ শক্ত যুদ্ধ হয়ে গেল, সেই লেবাননের উপর কিন্তু ইসরায়েল আবার হামলা চালিয়েছে। তার মানে ইসরায়েল এবং হিজবুল্লাহর ভেতরে যুদ্ধ চলছে। এর ভেতরে গত রাতে হিজবুল্লাহর একদল যোদ্ধা ইসরায়েলের ভিতরে ঢুকে পড়েছিল এবং তারা ইসরায়েলি সেনাদের উপর গোলাগুলি চালিয়েছে। লেবানন পরিস্থিতি ইসরায়েলের জন্য এতটাই জটিল হয়ে উঠেছে যে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইটামার বেন গাভির বলেছেন যে লেবাননের উপর শুধু যুদ্ধ করলেই হবে না, লেবানন থেকে নারীদেরকে ধরে আনতে হবে আর তরুণী এদেরকে অপহরণ করে আনতে হবে, যাতে হিজবুল্লাহর উপরে কার্যকরভাবে চাপ সৃষ্টি করা যায়। তার মানে তারা যে যুদ্ধ করছে হিজবুল্লাহর উপরে, সেই যুদ্ধ আসলে খুব একটা কাজে আসছে না, এটা বোঝা যাচ্ছে। ইটামার বেন গাভিরের এই রকমের উগ্রবাদী কথাবার্তা কাজকর্মের জন্য তার উপরে ফ্রান্স নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফ্রান্স বলেছে এই ইটামার বেন গাভির ফ্রান্সে প্রবেশ করতে পারবে না। এদিকে হরমুজ প্রণালীতে আমেরিকার যে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, কোনো সূত্র বলছে সেটা ইরানের আঘাতে হয়েছে। এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু কথা বলেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ খবর আছে, সেটি হচ্ছে ইরান এবং ইসরায়েলের ভেতরে যে সংক্ষিপ্ত পরিসরে 2 দিন আগে যুদ্ধ হয়ে গেল, সেই যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের রামাত ডেভিড বিমানবন্দরের বিমানের হ্যাঙ্গার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ডাইরেক্ট ক্ষেপণাস্ত্র আঘাত এনেছিল। তো সুপ্রিয় দর্শক, এই সব বিষয় নিয়েই এখন বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, প্রথম আলোচনা যেটা করতে চাই সেটি হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি গত 2 মাসে অন্তত 37 বার তিনি বলেছেন যে ইরানের সাথে চুক্তি হয়ে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত কোনো চুক্তির খবর নেই। এ নিয়ে মার্কিন টেলিভিশন সিএনএনের ওয়েবসাইট যেটা, তাতে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একেবারে নাম ধরে তারিখ ধরে ডোনাল্ড ট্রাম্প কোন সময় কোথায় কার কাছে কোন উপলক্ষে কি বলেছেন একদম পরিষ্কার সব কিছু মোটামুটি লেখা আছে। 6 এপ্রিল, 7 এপ্রিল, 28 এপ্রিল, 15 এপ্রিল, 16 এপ্রিল, 29 মার্চ, এইরকম বিভিন্ন তারিখে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের সাথে চুক্তি হয়ে যাচ্ছে, আমরা ভেরি গুড ডিল করতে যাচ্ছি, ভেরি বিউটিফুল, গ্রেট ডিল, অনেক কিছু বলেছে, কিন্তু এই পর্যন্ত আসলে কিছুই হয়নি। তো এই যে ডোনাল্ড ট্রাম্প একের পর এক তিনি বলে যাচ্ছেন বা বলে গেছেন, কালকেও বলেছেন যে ইরানের সাথে চুক্তি হয়ে যাচ্ছে এবং খুব একটা ভালো চুক্তি হবে, আমাদের প্রত্যাশা মতো আমরা যেভাবে চুক্তি চাই সেইভাবে হবে এবং ইরান আমাদেরকে সব কিছু দিয়ে দিতে রাজি হয়েছে। কি দিতে রাজি হয়েছে তিনি আর বিস্তারিত বলেন। তিনি বলছেন যে ইরান আমাদের সব কিছু দিতে রাজি হয়েছে, একটা গ্রেট ডিল হতে যাচ্ছে এবং এটা আমাদের অনুকূলে, আমাদের পক্ষে থাকবে সে ডিল, খুব ভালো একটা চুক্তি হতে যাচ্ছে। তিনি বলেছেন যে ইরান কখনো পরমাণু বোমা বানাবে না, এই নিশ্চয়তা সহ অনেক কিছু দিচ্ছে উল্লেখ করেছেন, সেটা আসলে উল্লেখ করার খুব জরুরি কিছু না। এই কারণে ইরান সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত বলা হচ্ছে যে আমরা পরমাণু বোমা বানাতে চাই না, বানাবো না। এই ব্যাপারে যদি কথার কথা ইরান চুক্তিও করে যে ঠিক আছে আমরা 10 বছর বা আগামী কোনো দিন আমরা বোমা বানাবো না, সেটা ভিন্ন জিনিস। ইরান বারবারই বলেছে যে আমার পরমাণু বোমার প্রয়োজন নেই, আমার যা আছে তা দিয়ে পরমাণুর চেয়ে অনেক বড় কিছু করা যাবে। তো সেই জায়গায় যদি ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছ থেকে এই সম্মতি আদায় করে বা এই সম্মতি পায় যে ইরান বলবে আমরা পরমাণু বোমা বানাবো না, আর এর ভিত্তিতে যদি চুক্তি করে ফেলে, তার মানে ডোনাল্ড ট্রাম্প আসলে ইরানের কাছ থেকে কিছুই পায়নি, এটা ধরে নিতে হবে। কেন কিছুই পায়নি বলছি? কিছুই পায়নি বলতে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছ থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নিতে চেয়েছে, ইরান সেটা দেবে না। পরমাণু কর্মসূচি বন্ধ করার কথা বলেছে, ইরান তা করবে না। হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা বলেছে, ইরান তা খুলবে না, বরং টোল আদায় করবে। আর
ইরানের যে সম্পদ আমেরিকার হাতে আটক আছে সেগুলো দিয়ে দিতে হবে, তা না হলে চুক্তিই হবে না। এরপরে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতেই হবে। তো এইগুলো যদি হয়ে যায় তাহলে আমেরিকার পক্ষে চুক্তি যায় কি করে? ইরান তো বলে আসছে যে আমরা পরমাণু বোমা বানাবো না। এটা চুক্তি করে বলানো আর না বলানোর ভিতর পার্থক্যটা কি? আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন লক্ষণ উপলক্ষ দেখে বলি যে ইরানের হাতে হয়তো পরমাণু অস্ত্র আছে বা ইরান পরমাণু বোমা বানিয়ে ফেলেছে বা পরীক্ষা করেছে, আমরা সেটা বলি আমাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে, বিভিন্ন বিশ্লেষণ থেকে। কিন্তু ইরান তো বলছে যে আমরা পরমাণু বোমা বানাইনি এবং আমরা বানাবোও না। তো সেই ব্যাপারে যদি চুক্তি করাই তাতে কি এমন অ্যাচিভমেন্ট আমেরিকার? তো সিএনএন প্রশ্ন তুলেছে যদি আগামী 2-3 দিনের ভেতরে অর্থাৎ শুক্রবারের ভেতরে চুক্তি না হয় তাহলে কি হবে? এই প্রশ্নের জবাব আসলে নেই। সিএনএন আর একটা প্রশ্ন তুলেছে যে ডোনাল্ড ট্রাম্প কেন বলেন এটা? এই যে প্রায় সময় বলেই আছেন যে ইরানের সাথে আমাদের চুক্তি হয়ে যাচ্ছে। তো এই কথা কেন বলেন তিনি? সেখানে 3টা কারণ উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে যে তিনি হয়তো বাস্তবতাই জানেন না, যে গ্রাউন্ডের রিয়েলিটিটা কি, এই রিয়েলিটি সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের ধারণা নেই, এটা হতে পারে। আর একটা হতে পারে যে তিনি এই কথা বারবার বলে ইস্টাবলিশ করতে চান একটা চুক্তি সত্যি হওয়াই দেবেন। তিনি বারবার বলে ইরানকে হয়তো এই দিকে নিয়ে আসতে চাইছেন। তার মানে এক ধরনের চালাকির আশ্রয় নেওয়া। কিন্তু আসলে এটা হবে কিনা, ইরান এই চালাকিতে বা এই ফাঁদে পা দেবে কিনা, পড়বে কিনা, সেটা তো প্রশ্ন। ইরান তো এত কাঁচা কোনো ডিপ্লোম্যাটদের দেশ না যে দেশে কোনো ভালো ডিপ্লোম্যাট নেই বা ভালো বুদ্ধিওয়ালা নেতা নেই, তা তো না। বরং ইরান বছরের পর বছর, যুগের পর যুগ এই আমেরিকা, ইসরায়েল, তারপরে পশ্চিমা বিভিন্ন দেশ, মধ্যপ্রাচ্যের কত প্রতিবেশী দেশ, শত্রু, তাদের সাথে লড়াই করে, তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এ পর্যন্ত টিকে আছে এবং এই পর্যন্ত এসেছে। সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটা ফাঁদে ফেলে বা বারবার বলে পারসুয়েট করে 100 বার একটা কথা বলে তার একটা প্রভাব হয়তো পড়ে, সেই রকম একটা পরিবেশ তৈরি করে ইরানকে দিয়ে চুক্তি করাবে, এটা কি সম্ভব? প্রশ্নই ওঠে না। আরেকটা কারণ বলেছে সিএনএন যে তিনি হয়তো এই কথাগুলো বলে বিশেষ করে তেলের বাজারটা ঠিক রাখার চেষ্টা করেন। এই তো হয়ে যাচ্ছে চুক্তি, তার মানে চুক্তি হয়ে গেলে বেটার একটা সিচুয়েশনে যাবে, অতএব তেলের বাজার ডাউন হয়ে আসবে। কিন্তু আসলে তো তেলের বাজার ডাউন হয়নি। এই যে গতকাল যে খবর দেখলাম, গতকালকেও তো বলেছিলাম যে তেলের দাম ব্রেন্ট ক্রুড যেটা তার দাম গতকাল $97-98 হয়ে গিয়েছিল। আর টেক্সাস ক্রুড যেটা, সেটার দাম আপনার $94 ব্যারেল প্রতি হয়ে গিয়েছিল। তো দাম কমলো কোথায়? যুদ্ধের আগে যেখানে $65-70 ছিল পার ব্যারেল তেলের দাম, সেই তেলের দাম এখন 100-র কাছাকাছি। যুদ্ধ চলাকালীন আরও তো বেশি উঠেছিল, এখন তো কিছুটা কমেছে, কিন্তু তাও তো 90-95-100 এর ভেতরেই থাকছে, দাম তো খুব কমেনি। ফলে ডোনাল্ড ট্রাম্প যে চালাকির আশ্রয় নিচ্ছেন, এই চালাকির আশ্রয় নিয়ে লাভ খুব একটা হবে না, বরং তিনি তার দেশের জনগণের কাছে খুব হালকা হয়ে যাচ্ছেন প্রতিদিন। দেখেছেন না গতকালকের খবর? গতকালকের মানে বাংলাদেশি টাইম আজকে, গত রাতে NBA ন্যাশনাল বাস্কেটবল দলের যে ফাইনাল ম্যাচ, সেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেই খেলা তিনি দেখতে গিয়েছিলেন। গিয়ে যখন জাতীয় সঙ্গীত শুরু হয়েছে তখন গ্যালারির লোকজন ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে দুয়োধ্বনি তুলেছে, তাকে ইনসাল্ট করে বিভিন্ন রকম কথাবার্তা বলছে। আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার জনগণের কাছে এই রকম বাজে অবস্থার মুখে পড়েছে খুব কমই। ডোনাল্ড ট্রাম্প কিন্তু পড়েছেন। কেন পড়েছেন? ডোনাল্ড ট্রাম্পের যে কথা, যে কর্মকাণ্ড, বাস্তবে কাজের সাথে কথার কোনো মিল নেই। তিনি বারবারই বলেন চুক্তি হয়ে যাচ্ছে, কিন্তু চুক্তি হয় না। তাহলে মানুষ তাকে খুব হালকা ভাবছে, তার অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কথার কোনো মূল্য নেই মানুষের কাছে। সারা বিশ্বেই একই অবস্থা, শুধু আমেরিকায় না, সারা বিশ্বে। তো যাই হোক দর্শক, লেবানন প্রসঙ্গে চলে আসি এবার। লেবাননে ইসরায়েল আবার হামলা চালিয়েছে বা হামলা চালাচ্ছে এবং 4 শহর খালি করে দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে। সেখান থেকে লোকজন সরে যেতে শুরু করেছে এবং হিজবুল্লাহ যথারীতি যুদ্ধ করছে। আমি সর্বশেষ যা দেখেছি তাতে ইসরায়েলের হামলায় 8 জন নিহত এবং 30 জনের বেশি আহত হয়েছে।
আজকে। তো সেক্ষেত্রে ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধ হলেও ইসরায়েল কিন্তু লেবাননের আগ্রাসন বন্ধ করেনি। এটা খুবই দুঃখজনক এবং ইরান এখন কি করে সেটা একটা দেখার ব্যাপার। আমরা জানি না, যেহেতু চুক্তির কথা হচ্ছে, সেই জায়গায় ইরান একটু ধৈর্য ধরবে নাকি আবার ইসরায়েলের উপর হামলা চালাবে আমরা জানি না, দেখার ব্যাপার। তো এর ভেতরে গত রাতে হিজবুল্লাহর কিছু যোদ্ধা দক্ষিণ লেবানন থেকে ভিতরে ঢুকে গিয়েছিল। ঢুকে গিয়ে একদল সেনা ছিল, ইসরায়েলি সেনা, তাদের উপরে গোলাগুলি চালিয়েছে। তাতে বেশ কয়েকজন সেনা আহত হয়েছে আর হিজবুল্লাহর একজন সদস্য সেখানে নিহত হয়। তো হিজবুল্লাহ আসলে ডেসপারেটলি ইসরায়েলের ভেতরে ঢুকে অভিযান চালিয়েছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সিগন্যাল। তার মানে তারা হয়তোবা ইসরায়েলের ভিতরে ঢুকে যাওয়ার যে বিষয়টা, সেটা অনেকটা রেকি করার মতো বা প্র্যাকটিস করার মতো করে নিল। সামনে হয়তোবা আরও বড় কিছু দেখা যেতে পারে। এই লেবানন থেকে ইসরায়েলের ভেতরে ঢুকে এ ধরনের আরও অভিযানের সম্ভাবনা মনে হয় তৈরি হলো। এদিকে ইসরায়েলের যে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন গাভির, এই লোক বলেছে যে হিজবুল্লাহর উপরে আরও বেশি চাপ সৃষ্টি করার জন্য লেবানন থেকে নারীদেরকে, যুবক যুবতী, তরুণ তরুণী এদেরকে ধরে আনতে হবে। চিন্তা করেন কী ধরনের মন মানসিকতা পোষণ করে। সারা বিশ্বে এই লোক উগ্রবাদী হিসেবে পরিচিত। ফ্রান্স তার উপরে আজকে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার এই উগ্রবাদী কথাবার্তা, উগ্রবাদী আচরণের কারণে। দেখা যাক কি হয়। এপাশে ইটালিও এই ইটামার বেন গাভিরের ব্যাপারে কড়া বক্তব্য দিয়েছে ইটালি পররাষ্ট্রমন্ত্রী। ইটালির সাথে তো ইসরায়েলের সম্পর্ক চরম খারাপ অবস্থায় গেছে, সেটা তো আপনারা সবাই জানেন। তার মানে ইউরোপের দেশগুলোতে ইসরায়েলের অবস্থা কিন্তু দিন দিন ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। 2-3 দিন আগে তো একটা জনমত জরিপ এসছে যে সারা বিশ্বের 28টা দেশে ইসরায়েলের ব্যাপারে জনমত জরিপ করা হয়েছে। তাতে 21-22টা দেশে শতকরা 80% লোক ইসরায়েলকে অপছন্দ করে। এই ইসরায়েল এবং ইরানের ভেতরে গত 2 দিন আগে যে যুদ্ধ হয়ে গেল, সেই যুদ্ধে ইরান সবচেয়ে গুরুত্ব দিয়ে হামলা চালিয়েছিল রামাত ডেভিড এয়ারপোর্টে। এই রামাত ডেভিড এয়ারপোর্ট সম্পর্কে আমি আপনাদেরকে বলেছিলাম। রামাত ডেভিড এয়ারপোর্ট হচ্ছে ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত এবং এটি 1942 সালে ব্রিটিশরা প্রতিষ্ঠা করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে 1948 সালে তো ইসরায়েল প্রতিষ্ঠা হয়। ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পর এই বিমানবন্দরটা তাদের দখলে চলে যায়, তারা হাতে রাখে। এবং এই বিমানবন্দর থেকে লেবানন, সিরিয়া এইসব জায়গায় ইসরায়েল এর আগে বহুবার হামলা চালিয়েছে এবং এই বিমানবন্দরটা লেবানন, সিরিয়া এই সমস্ত জায়গায় হামলার জন্য খুব বেশি কার্যকর। এই রামাত ডেভিড এয়ারপোর্ট থেকেই লেবাননের রাজধানী বৈরুতে গত পরশুদিন হামলা চালানো হয়েছিল, যেদিন ইরান পাল্টা হামলা চালালো। রামাত ডেভিড এয়ারপোর্ট থেকে যেহেতু ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে, সেই জন্য ইরান ওই বিমানবন্দরে হামলা চালিয়েছে, যেখান থেকে হামলা চালানো হয়েছে সেখানে পাল্টা হামলা চালিয়েছে। তো এই হামলায় দেখা গেছে, স্যাটেলাইট ইমেজে দেখা গেছে যে এই রামাত ডেভিড এয়ারপোর্টের একটা হ্যাঙ্গার, যেখানে বিমান রাখা হয়, যুদ্ধ বিমান। আপনারা যদি কোনো বিমান ঘাঁটিতে গিয়ে থাকেন তাহলে দেখবেন, বিমান ঘাঁটি সামরিক বাহিনীর বিমান ঘাঁটি যেটা, সেখানে দেখবেন যে বড় বড় মানে স্টিলের বড় বড় শেড থাকে, ওগুলোকেই হ্যাঙ্গার বলে। অনেকগুলো যুদ্ধ বিমান সেখানে রাখা যায় নিরাপদে। মানে অনেক মোটা স্টিলের ইস্পাতের পাত দিয়ে আপনার ওগুলো ছাউনি দেওয়া থাকে এবং খুব মজবুত, খুবই মজবুত, সহজে ছোটোখাটো বোমায় ক্ষেপণাস্ত্র হতে কিছু করতে পারবে না। এই রকম হ্যাঙ্গারের উপরে ডাইরেক্ট হিট করেছে ইরানের ক্ষেপণাস্ত্র এবং তাতে ভেতরে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি, কিন্তু ডাইরেক্ট হিট করেছে এবং সেই হ্যাঙ্গার যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে। তবে আমি গত রাতে একটা বিশেষ সূত্র থেকে খবর পেলাম যে ইরান ইসরায়েলের এই যুদ্ধে ইসরায়েলের 11 জন সেনা মারা গেছে এবং বেশ কয়েকটা বিমান ধ্বংস হয়েছে। এই যে রামাত ডেভিড এয়ারপোর্টে যে হামলা, এই হামলায় নাকি বেশ কয়েকটা বিমান ধ্বংস হয়েছে এবং বেশ ভালো রকমের ক্ষয়ক্ষতি হয়েছে বিমানবন্দরটিতে। আর নেভাটিম এয়ারবেজ এবং তেলনফ এয়ারবেজে তো হামলা চালিয়েছিল, সেখানে কীরকম কী ক্ষয়ক্ষতি হয়েছে সেটা দেখার ব্যাপার। আর হাইপাই যে হামলা চালিয়েছিল সেখানে তো তেল স্থাপনায় ক্ষতি হয়েছে। তার মানে ইরান যে হামলা চালিয়েছিল ইসরায়েলের উপরে, তাতে বিভিন্ন মিডিয়াতে খবর পাওয়া যাচ্ছে তাতে ক্ষয়ক্ষতির মাত্রাটা ইসরায়েলের বেশি। ইরানের 2 জন এয়ারফোর্সের সদস্য মারা গেছে, কিন্তু ক্ষয়ক্ষতিটা নাকি ইসরায়েলের বেশি হয়েছে। এরপাশে ইসরায়েল এবং ইরানের ভেতরে যুদ্ধ বন্ধ হওয়ার পরপরই আজকে
হরমুজ প্রণালী এলাকায় তো আমেরিকার একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হলো, সেটা তো আমি বলেছিলাম দুপুরের আলোচনায়। এই বিধ্বস্ত হওয়ার কারণ কি এই সম্পর্কে এখনও পরিষ্কার করে সেন্টকম ধারণা দেয়নি, তথ্য দেয়নি, কিন্তু কোনো কোনো জায়গা থেকে কোনো কোনো সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে যেটা ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে নাকি এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, ধ্বংস হয়েছে। এখানে প্রশ্ন আসতে পারে যে ইরান কেন এই হেলিকপ্টারের উপর হামলা চালাবে? এই হেলিকপ্টার হরমুজ প্রণালী এলাকায় টহল দিচ্ছিল। এই এলাকাটা তো ইরান মনে করে যে তাদের, সেখানে আমেরিকার প্রবেশাধিকার কি করে থাকে, সেখানে মার্কিন হেলিকপ্টারের কাজটা কি, সেখানে টহল দেওয়ার কী দরকার? এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার, এর আগে কয়েকবার হরমুজ প্রণালী এলাকায় ইরানের যে ছোট বোট, যেগুলো ছোট ছোট বোট, এই বোটে হামলা চালিয়েছে এই অ্যাপাচি হেলিকপ্টার দিয়ে। সেই কারণে ইরান যখন আজকে বাগে পেয়েছে অমনি সাথে সাথে মেরে দিয়েছে। তো পাইলট এবং গানারকে উদ্ধার করা হয়েছে ভাগ্যক্রমে, কিন্তু হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এবং এই অ্যাপাচি হেলিকপ্টার ইরান যুদ্ধের ভেতরে এই প্রথম বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটল। এটা নতুন একটা ডাইমেনশন। এই হেলিকপ্টার ধ্বংস হওয়ার ব্যাপারে রিপোর্টাররা ডোনাল্ড ট্রাম্পের কাছে জানতে চেয়েছিলেন যে মিস্টার প্রেসিডেন্ট, হরমুজ প্রণালী এলাকায় আমেরিকার অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস হয়েছে, এই সম্পর্কে কি আপনি জানেন? তা বলছে হ্যাঁ, এটা বিস্তারিত আমি জানি। সেখানে দুইজন পাইলট এবং গানার তারা ঠিকমতো আছে, তার সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তারা ভালো আছে, সব কিছু আমি জানি, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে এবং ইরানের সাথে 2-3 দিনের ভিতরে আমাদের চুক্তি হয়ে যাচ্ছে। তিনি এই কথা বলেছেন। তা আসলে বাস্তবতা কি আমরা জানি না, চুক্তি হবে কিনা জানি না। তবে হেলিকপ্টার যে বিধ্বস্ত হলো এবং নতুন একটা ডাইমেনশন তৈরি করলো। এর আগে বিভিন্ন ধরনের বিমান, যুদ্ধ বিমান, হেলিকপ্টার ইরানের ভেতরে হয়েছে, কিন্তু হরমুজ প্রণালী এলাকায় এই ধরনের ঘটনায় এই প্রথম ঘটলো। এবং অ্যাপাচি হেলিকপ্টার কিন্তু আমেরিকার অ্যাটাক হেলিকপ্টার, খুব দুর্ধর্ষ হেলিকপ্টার, এটা খুব কার্যকরী। সেই হেলিকপ্টার ভূপাতিত করে দিল ইরান। এবং যদি ব্যাপারটা তাই হয় তাহলে আমেরিকার ভূমিকা কী হবে সেটাও একটা দেখার ব্যাপার। তো আমরা সেই জন্য একটু অপেক্ষা করি, দেখা যাক কি হয়। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাইছি। যাবার আগে আমি আপনাদের কাছে জানতে চাই যে এই যে হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের ভেতরে ঢুকে হামলা চালিয়েছে, এই ঘটনাটা কি আপনারা কিভাবে দেখছেন? এটা কি আপনারা এভাবে দেখছেন যে এর মাধ্যমে ভবিষ্যতে আরও বড় কোনো অভিযান পরিচালনার একটা পথ খুঁজে পেল বা পরিকল্পনা করছে বা করবে? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্লিজ। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখনকার আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।